এই ভিডিওটাতে আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে সেটা নিয়ে ডিসকাস করব। ফার্স্ট সেমিস্টারে তোমাদের 5টা ইউনিট আছে টোটাল। তো সেই 5টা ইউনিট থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে বা কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওটাতে। ফার্স্ট ইউনিট তোমাদের যেটা আছে সেটা হলো মনোবিদ্যা কী। আমরা দেখে নেব এখান থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো কি কি আর কোন কোন জায়গা থেকে এখানে কোয়েশ্চেন আসতে পারে। সাইকোলজি দুটো শব্দ থেকে এসেছে, গ্রিক দুটো শব্দ, একটা হলো সাইকি আর একটা হলো লোগোস। সাইকি কথার অর্থ আমরা জানি সোল বা আত্মা অথবা মাইন্ড বা মন, আর লোগোস কথাটির অর্থ হলো সায়েন্স বা বিজ্ঞান। তাহলে আক্ষরিক অর্থে মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান বা আত্মার বিজ্ঞান। কিন্তু সাইকোলজি আত্মাকে স্টাডি করে না। এরপরে আমরা দেখব অ্যারিস্টটল প্রথম তার ডি অ্যানিমা গ্রন্থে মনোবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। এবার এখানে কিছু গ্রিক দার্শনিক এবং মনোবিদদের নাম উল্লেখ করা আছে যারা মনোবিজ্ঞানকে তাদের মতামত অনুসারে বিভিন্ন রকমের বিজ্ঞান বলেছেন। সেখানের মধ্যে প্রথম গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান। আত্মার বিজ্ঞান অর্থাৎ সায়েন্স অফ সোল। এবং ফরাসি দার্শনিক রেনে দেকার্ত বলেছেন মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান, সায়েন্স অফ কনসিয়াসনেস। এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মনে রাখবে কে কোনটা বলেছেন। এরপরে জার্মানি মনোবিদ উইলহেম উন্ড হলেন মনোবিদ্যার জনক, আর ব্রিটিশ মনোবিদ এডওয়ার্ড বি টেচেনার, যিনি মনোবিজ্ঞানকে সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন মনোবিজ্ঞান হলো ব্যক্তিগত অভিজ্ঞতার বিজ্ঞান। এনারা ব্যক্তিগত অভিজ্ঞতার বিজ্ঞান কেন বলেছেন? কারণ এনারা একটা মেথড ইউজ করতেন, সেটা হলো ইন্ট্রোস্পেকশন মেথড বা অন্তর্দর্শন। অন্তর্দর্শনের মাধ্যমে আমরা কি করে থাকি? নিজেদের ভিতরে দেখে থাকি যে আমাদের মনের ভিতর কি চলছে, নিজেদের অভিজ্ঞতা নিয়ে আমরা চর্চা করি। তো এইভাবে ইন্ট্রোস্পেক্ট বা অন্তর্দর্শন করা যায়। অন্তর্দর্শন মানেই হলো নিজেকে দেখা। তো এনারা অন্তর্দর্শন পদ্ধতিটার ভীষণভাবে ব্যবহার করতেন, তাই জন্য এনারা মনে করতেন মনোবিজ্ঞান হলো ব্যক্তিগত অভিজ্ঞতার বিজ্ঞান। এরপর ব্রিটিশ মনোবিদ স্টাউটের মতে মনোবিজ্ঞান হলো মানসিক অবস্থা এবং প্রক্রিয়ার বিজ্ঞান। তাহলে সায়েন্স অফ মেন্টাল স্টেট অ্যান্ড প্রসেস। এছাড়াও আমেরিকান মনোবিদ জে.বি. ওয়াটসন, যিনি ছিলেন আচরণবাদের প্রতিষ্ঠাতা। তাহলে তিনি আচরণ নিয়েই কথা বলবেন। জে.বি. ওয়াটসন বলেছেন মনোবিজ্ঞান হলো মানুষের আচরণের বিজ্ঞান। এরপরে উইলহেম উন্ড 1879 খ্রিস্টাব্দে জার্মানির লাইপজিগ শহরে মনোবিজ্ঞানের প্রথম একটা কার্যকরী পরীক্ষাগার স্থাপন করেছিলেন। উন্ডকে আধুনিক পরীক্ষণমূলক মনোবিদ্যার জনক বলা হয়, অর্থাৎ উইলহেম উন্ড ছিলেন মনোবিজ্ঞানের জনক। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। আর একটা কথা আমি বলে রাখি, ফার্স্ট সেমিস্টারটা তোমাদের যে শুরু হচ্ছে, তোমরা যেহেতু ফার্স্ট ব্যাচ, সেটার কারণে তোমাদের ভীষণ বেসিক কোয়েশ্চেন আসবে। ভীষণ ডিটেলে পড়ার দরকার নেই, বেসিক জিনিসগুলো পড়ে গেলেই হবে। এই ভিডিওতে আমি যেটুকু বলবো সেখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন পাবেই। তো এই ভিডিওটাতে আমি যা যা টপিক কভার করছি সেগুলোকে মন দিয়ে পড়বে, প্লাস তোমাদের স্কুলে যেগুলো ইম্পর্টেন্ট বলে দিয়েছেন সাজেশন হিসেবে, যদি কিছু বলে থাকে তো সেগুলোও কিন্তু তোমরা পড়বে। কারণ
ফার্স্ট সেমিস্টারের কোয়েশ্চেন তোমাদের স্কুল করবে, তো সেখানে গভর্নমেন্টের তরফ থেকে কোয়েশ্চেন আসছে না, সেজন্য স্কুলের টিচাররা যদি কোনো সাজেশন দিয়ে থাকেন তো অবশ্যই সেটা ফলো করবে। প্লাস আমি এই ভিডিওতে যা কিছু কভার করাচ্ছি এখান থেকে তোমরা কমন পাবেই কোয়েশ্চেন। এরপরে আমরা দেখব মনোবিজ্ঞানের বিবর্তন কিভাবে হলো। একদম 1879-এ প্রথম উইলহেম উন্ড ল্যাব এস্টাবলিশ করলেন। তারপর থেকে আমরা দেখতে পাবো মনোবিজ্ঞানের কিভাবে ধীরে ধীরে বিবর্তন দেখা গেছে। একদম প্রথমে 1896-এ অবয়ববাদ প্রতিষ্ঠা করেন উন্ড এবং টিচনার। এবার এখানে একটা কনফিউশনের জায়গা আছে। তোমরা যেহেতু ক্লাস 11-এ পড়ো, একদম বেসিকটা জানবে, তো সেটার কারণে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় অবয়ববাদের প্রতিষ্ঠা কে করেন, তো তোমরা উন্ড লিখতে পারো, উইলহেম উন্ড, কারণ তোমাদের টেক্সট বুকের আনসারে সেটা দেওয়া আছে। তবে আসল অবয়ববাদের প্রতিষ্ঠাতা কিন্তু টিচনার ছিলেন, ঠিক আছে? কিন্তু যেহেতু তোমাদের টেক্সট বুকে উন্ড দেওয়া আছে, তো অবশ্যই তোমরা আনসারে উন্ডই লিখো, টিচনার লিখবে না, তাহলে কিন্তু নাম্বার কেটে দিতে পারে। তো অবয়ববাদে কি করা হতো, মানুষের মনের আকার বা অবয়ব সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করতে হবে, এই রকম কথা বলেছিলেন উন্ড এবং টিচনার। এনারা এই মনের অবয়ব জানার জন্য বা আকার জানার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করতেন সেটা হলো অন্তর্দর্শন পদ্ধতি। অন্তর্দর্শন পদ্ধতি প্রথম ব্যবহার কে করেন এটা যদি বলা হয়, এটার আনসার হবে কিন্তু উন্ড। প্রথম ব্যবহার করেছিলেন উন্ড। এই যে এখানে লেখাও আছে, তো এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটা তোমাদের কোয়েশ্চেনে আসতে পারে। এরপরে ক্রিয়াবাদ প্রতিষ্ঠা করেন উইলিয়াম জেমস। উইলিয়াম জেমস ক্রিয়াবাদ প্রতিষ্ঠা করেছিলেন এবং ইনি বলেছিলেন যে ক্রিয়াবাদে আমরা মনের ক্রিয়াকর্মের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে উইলিয়াম জেমসের লেখা একটা গ্রন্থ আছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রিন্সিপালস অফ সাইকোলজি বলে, এটা কিন্তু তোমাদের এক্সামের কোয়েশ্চেনে আসতে পারে। প্রিন্সিপালস অফ সাইকোলজি কার লেখা, সেটা হবে উইলিয়াম জেমস। উইলিয়াম জেমসকে আমেরিকান ফাদার অফ সাইকোলজিও বলা হয়, অর্থাৎ আমেরিকার মনোবিজ্ঞানের জনক। তাহলে এখানে উইলিয়াম জেমস বললেন আমরা মনের ক্রিয়াকর্মের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মনোবিজ্ঞানে। এরপরে 1900 খ্রিস্টাব্দে মনোসমীক্ষণবাদ প্রতিষ্ঠা করেছিলেন সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড তিনি কিন্তু প্রথম আমাদের মনের যে 3টে স্তর আছে এই 3টে স্তরের কথা বলেছিলেন। 3টে স্তর কি কি? একটা হলো কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড আনকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড কি? আমরা একটা আইসবার্গের ছবি দিয়ে এটাকে বুঝবো, কারণ সিগমন্ড ফ্রয়েড আমাদের মাইন্ডকে একটা আইসবার্গের মতো তুলনা করেছেন। আইসবার্গ অর্থাৎ হিমশৈল, যেটা সমুদ্রের মধ্যে দেখতে পাওয়া যায়। ওপরের যে অংশটা সেটাকে সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন কনসিয়াস মাইন্ড। আমাদের কনসিয়াস মাইন্ডের সাথে সিগমন্ড ফ্রয়েড এটাকে তুলনা করেছিলেন। মিডিলে যে অংশটা থাকে সেটা হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আর যেটা নিচের একদম তলার অংশ এবং ভীষণ বড় অংশ সেটা হলো আনকনসিয়াস মাইন্ড। তো এই 3টে মাইন্ডের আকার সম্পর্কে, স্তর সম্পর্কে প্রথম সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন। যদি কোয়েশ্চেন এমন থাকে মনের 3টে স্তরের সম্পর্কে বা মনের আকার সম্পর্কে সবার প্রথম কে ধারণা দেন, সেটার আনসার কিন্তু হবে সিগমন্ড ফ্রয়েড। এছাড়াও উনি আমাদের 3টে সত্তার কথা বলেছিলেন, ইদম, অহম আর অধিসত্তা। ইদমটা কি? ইদম আমাদের আনকনসিয়াস মাইন্ডে থাকে। ইদম মানে হলো যেটা আমাদের ভীষণ জেদি সত্তা, আমরা এটা করবই, চাই তো এক্ষুনি চাই, এটা হচ্ছে ইদম। অধিসত্তাটা কি? যেটা আমাদের এই 3টে লেভেলেই থাকে, কনসিয়াস, সাবকনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস। অধিসত্তা হলো আমাদের মরাল ভ্যালুস, যেগুলো আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয়, সমাজ অ্যাকসেপ্ট করবে এই রকম বিহেভিয়ারগুলো অধিসত্তা স্টোর করে।
আর অহম আমাদের ইদম আর অধিসত্তার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করে। সিগমন্ড ফ্রয়েড অবচেতন মনের সম্পর্কে জানার জন্য উনি একটা পদ্ধতি ইউজ করতেন, মুক্ত অনুষঙ্গ। ভুন্ড ইউজ করতেন অন্তর্দর্শন পদ্ধতি, আর সিগমন্ড ফ্রয়েড ইউজ করতেন ফ্রি অ্যাসোসিয়েশন টেকনিক বা মুক্ত অনুষঙ্গ পদ্ধতি। ড্রিম অ্যানালিসিসও এখানে উনি ইউজ করতেন। এই দুটো পদ্ধতিকে সিগমন্ড ফ্রয়েড ইউজ করতেন। এরপরে আমরা দেখব 1912 খ্রিস্টাব্দে গেস্টাল্ট মতবাদ, যেটা দিয়েছিলেন ম্যাক্স ওয়ার্দিমার। গেস্টাল্টদের মধ্যে এই তিনটে নাম কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবেই। তিনজন গেস্টালিস্টের নাম হলো ম্যাক্স ওয়ার্দিমার, কুর্ট কাফকা আর উলফগ্যাং কোহলার। গেস্টাল্ট একটা জার্মানি শব্দ, যেটার অর্থ হলো কাঠামো বা সংগঠন। আর গেস্টাল্টবাদদের মূল দৃষ্টিকোণ ছিল সমগ্রতা, অর্থাৎ আমরা যা কিছু দেখব সেটাকে অ্যাজ আ হোল দেখব, যা কিছু আমরা প্রত্যক্ষণ করব অ্যাজ আ হোল প্রত্যক্ষণ করব, সমগ্রভাবে প্রত্যক্ষণ করব, এটা গেস্টালিস্টরা বলতেন। এরপরে 1913 খ্রিস্টাব্দে আচরণবাদ প্রতিষ্ঠা করেন জন ওয়াটসন। জন ওয়াটসন কিন্তু রাশিয়ান শরীরতত্ত্ববিদ ইভান প্যাভলভ তার কাজের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং অনুপ্রাণিত হয়েই তিনি আচরণবাদ প্রতিষ্ঠা করেছিলেন। ইভান প্যাভলভের কোন কাজ? অনুবর্তন। তোমরা অনেকেই এই এক্সপেরিমেন্টটা জেনে থাকবে, বেলের আওয়াজ প্লাস ফুড, যেটা দিলে দেখা যাবে যে একটা কুকুর এই বেলের আওয়াজটাতেই স্যালাইভেট করছে, অর্থাৎ লালা নিঃসরণ করছে। প্রথমে বেলের আওয়াজে লালা নিঃসরণ করছিল না, যখনই বেলের পর তাকে ফুড দেওয়া হলো, ঘন্টার পর তাকে ফুড দেওয়া হলো, তখন এটা বেশ কিছুদিন প্র্যাকটিস করার পর সে কিন্তু বেলের আওয়াজেই লালা নিঃসরণ করতে শুরু করলো। তো এই পদ্ধতিটাকে অনুবর্তন পদ্ধতি বলে। এখান থেকে জন ওয়াটসন বুঝতে পেরেছিলেন যে হিউম্যান বিহেভিয়ারকে কিন্তু পরিবর্তন করা সম্ভব, অর্থাৎ মানুষের আচরণকে আমরা পরিবর্তন করতে পারবো এই রকম কিছু এক্সপেরিমেন্টের দ্বারা। ওয়াটসনকে পরিবেশবাদীও বলা হয়, ঠিক আছে। এরপরে 1954 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো মানবতাবাদ। মানবতাবাদের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যাব্রাহাম ম্যাসলো। এখানে আরও একজনের নাম ভীষণভাবে উল্লেখযোগ্য, তিনি হলেন কার্ল রজার্স। তো এনারা চাহিদার একটা তত্ত্ব দিয়েছিলেন, এই পিরামিড আকারে একটা চাহিদার তত্ত্বকে ওনারা দিয়েছিলেন, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবিটা, তোমরা দেখবে পরপর এইভাবে আমরা চাহিদাগুলোকে অ্যাচিভ করি নিচ থেকে ওপর অবধি। এখানে আর একটা কথা বলে রাখি, এই যে ইয়ারগুলো দেওয়া আছে, এই ইয়ারগুলো কিন্তু তোমাদের মনে রাখা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কোন স্কুলটা কার পরে এসেছে, স্কুল মানে হলো এই অবয়ববাদ, ক্রিয়াবাদ, মনোসমীক্ষণবাদ, এগুলোকে এক একটা স্কুল বলা হয় বা মতবাদ বলা হয়। তো তোমরা এগুলোকে মনে রাখবে যে কোনটা কার পরে এসেছে, কারণ কোয়েশ্চেনে মাঝে মাঝে সিরিয়াল ওয়াইজও সাজাতে দিতে পারে। আর কোনটা কার পরে এসছে সেটা মনে রাখলেই তোমরা এটাও মনে রাখতে পারবে কোন সাইকোলজিস্ট কার পরে কোনো মতামত দিয়েছেন। এরপরে আমরা দেখব ইন্ডিয়ান সাইকোলজির ব্যাপারে, অর্থাৎ সাইকোলজি ইন্ডিয়াতে কিভাবে এলো। 1915 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রথম মনোবিদ্যার সম্পূর্ণ পাঠ্যক্রমের সূচনা করা হয়। সেখানে ফিলোসফির আন্ডারে একটা ছোট্ট পার্ট ছিল সাইকোলজি ফার্স্টে, যেটা 1915 খ্রিস্টাব্দে। এরপরে 1916 খ্রিস্টাব্দেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে মনোবিদ্যার একটা আলাদা করে বিভাগ স্থাপন করা হয়। সেটা কে করেছিলেন? নরেন্দ্রনাথ সেনগুপ্তা, যিনি ছিলেন আধুনিক মনোবিদ্যার জনক, ভারতের আধুনিক মনোবিদ্যার জনক। এরপরে 1938-এ আরও একটা বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে প্রায়োগিক মনোবিদ্যা, অর্থাৎ অ্যাপ্লাইড সাইকোলজি। এরপরে আমরা নরেন্দ্রনাথ সেনগুপ্তের ব্যাপারে পড়ব, যিনি আমেরিকায় মনোবিদ ভুন্ডের অধীনে পরীক্ষণমূলক মনোবিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ
নরেন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন বুন্ডের স্টুডেন্ট। 1916 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষণমূলক মনোবিদ্যা স্থাপন করেন, মনোবিদ্যার বিভাগ অর্থাৎ এক্সপেরিমেন্টাল সাইকোলজির। এরপরে যেটা ইম্পর্টেন্ট, রিচার্ড মেনিং হজেস এই বৃত্তিটি উনি লাভ করেছিলেন, বৃত্তি বা স্কলারশিপ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা আসতে পারে। এরপরে 1923 খ্রিস্টাব্দে তিনি বিজ্ঞান কংগ্রেস সমিতিতে মনোবিদ্যার একটি শিক্ষা বিভাগ স্থাপন করেন। 1925 খ্রিস্টাব্দে তিনি এই বিভাগের সভাপতি হিসেবে নির্বাচিত হন। অর্থাৎ এটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। 1923 খ্রিস্টাব্দে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সমিতিতে মনোবিদ্যার বিভাগটি কে স্থাপন করেন, এটার ইয়ারটা মনে রাখবে, কে স্থাপন করেছিলেন সেটা মনে রাখবে, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। 1925 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেছিলেন, তার প্রচেষ্টাতেই প্রকাশ হয়েছিল, ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজি। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 1928 খ্রিস্টাব্দে বিশিষ্ট ভারতীয় সমাজবিদ রাধাকমল মুখোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে পড়ে রেখো। এরপরে নরেন্দ্রনাথ সেনগুপ্ত একটা গ্রন্থ লিখেছিলেন যার নাম হলো ইন্ট্রোডাকশন টু সোশ্যাল সাইকোলজি, মাইন্ড ইন সোসাইটি। এরপরে আমরা গিরীন্দ্র শেখর বোসের ব্যাপারে জানব, যার কিন্তু ভারতের মনোবিদ্যার বিকাশের ক্ষেত্রেও বেশ অনেক ভূমিকা রয়েছে। যেমন গিরীন্দ্র শেখর বোস ইন্ডিয়ান সাইকোঅ্যানালিটিক সোসাইটির প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সিগমন্ড ফ্রয়েডকে দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং ফ্রয়েডের বিভিন্ন তত্ত্ব নিয়ে তিনি চর্চা শুরু করেন। তো এই তত্ত্ব নিয়ে চর্চা শুরু করার সময় তিনি বেশ কিছু ফ্রয়েডেরই লেখা তত্ত্বের প্রশংসা করেছিলেন এবং বেশ কিছু তত্ত্বকে তিনি ক্রিটিসাইজও করেছিলেন। তিনি ফ্রয়েডের লেখা লিবিডো এই তত্ত্বটাকে পড়েছিলেন। লিবিডো কি? লিবিডো হলো আমাদের এক প্রকার শক্তি, যেটা আমাদের জন্মের সময় থেকে বর্তমান থাকে। এটা ফ্রয়েড এই ধারণাটা দিয়েছিলেন লিবিডোর ব্যাপারে। এছাড়াও ফ্রয়েড দুটো শক্তি বা প্রবৃত্তির কথা বলেছেন, একটা হলো জীবন প্রবৃত্তি আর একটা হলো মরণ প্রবৃত্তি। তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে গিরীন্দ্র শেখর বোস বেশ অনেক চর্চা করেছেন। এছাড়াও এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যৌন মানস শক্তির বিকাশ অর্থাৎ সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, এটার কনসেপ্টও কিন্তু সিগমন্ড ফ্রয়েড দিয়েছিলেন। এটা গিরীন্দ্র শেখর বোসের আন্ডারে লেখা আছে, মানে এই নয় যে এই কনসেপ্টগুলো গিরীন্দ্র শেখর বোস দিয়েছে, এগুলো কিন্তু সমস্ত কনসেপ্ট দিয়েছেন সিগমন্ড ফ্রয়েড। গিরীন্দ্র শেখর বোস এই কনসেপ্টগুলো নিয়ে চর্চা করেছিলেন। এগুলো পুরোটাই সিগমন্ড ফ্রয়েডের দেওয়া তত্ত্ব। এরপরে আমরা দুটো কমপ্লেক্সের কথা দেখতে পাই, একটা হলো ওডিপাস কমপ্লেক্স আর একটা হলো ইলেকট্রা কমপ্লেক্স। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা তোমরা এক্সামে পাবেই। ওডিপাস কমপ্লেক্স হলো ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় মায়ের প্রতি ছেলের আকর্ষণ। ইলেকট্রা কমপ্লেক্স মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায় পিতার প্রতি মেয়ের আকর্ষণ। গিরীন্দ্র শেখর বোস এই ব্যাপারটাকে নিয়ে একটু ক্রিটিসাইজ করেছিলেন যে ভারতে এই দুটো কমপ্লেক্সকে আমরা দেখতে পাবো না, আর দেখতে পেলেও সেটা ফ্রয়েড যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেইভাবে ব্যাখ্যা দেওয়া যাবে না। কারণ ভারতবর্ষের বাচ্চারা বেশিরভাগ সময়টা তার মায়ের সাথে কাটায়, তো মায়ের প্রতি তার আকর্ষণ হওয়াটা ভীষণ স্বাভাবিক। আর ফ্রয়েড যেরকম আকর্ষণের কথা বলেছে, বাচ্চাদের কিন্তু সেই রকম আকর্ষণ মা বাবার প্রতি দেখতে পাওয়া যায় না। তো গিরীন্দ্র শেখর বোস এটা নিয়ে ফ্রয়েডকে চিঠিও লিখেছিলেন। এরপরে উনি গবেষণাপত্র একটি লেখেন, তার নাম হলো দ্য কনসেপ্ট অফ রিপ্রেশন। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। গিরীন্দ্র শেখর বোসের ব্যাপারে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য। গিরীন্দ্র শেখর বোস ইন্ডিয়ান সাইকো অ্যানালিটিক সোসাইটির স্থাপন করেছিলেন এবং তিনি ছিলেন এখানকার প্রথম সভাপতি। এছাড়াও গিরীন্দ্র শেখর বোস কারমাইকেল হাসপাতালে, যার বর্তমান নাম হলো আরজি কর হাসপাতাল, এখানে এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম মানসিক রোগীদের জন্য চিকিৎসার একটা বহির্বিভাগ স্থাপন করেন।
এছাড়াও 1940 খ্রিস্টাব্দে তিনি তিলজলায় লুম্বিনী পার্ক নামে একটি মানসিক হাসপাতাল স্থাপন করেছিলেন। এই হাসপাতালটি 1970 খ্রিস্টাব্দে সরকারের অধীনে চলে যায়। এরপরে আমরা জানব ইন্দ্র সেনের ব্যাপারে। এখানের মধ্যে ইম্পর্টেন্ট যেটা হলো, ইন্দ্র সেন ইস্টার্ন ওয়েস্টার্ন সাইকোলজি পুরস্কার লাভ করেছিলেন। তাহলে যদি এখানে কোয়েশ্চেন আসে ইস্টার্ন ওয়েস্টার্ন সাইকোলজি পুরস্কারটি কে লাভ করেন, তার আনসার কিন্তু হবে ইন্দ্র সেন। কেন? কারণ আমরা জানি যে সাইকোলজি একটা ওয়েস্টার্ন কনসেপ্ট, একটা ওয়েস্টার্ন সাবজেক্ট, বাইরে থেকে এসেছে। ইন্দ্র সেন এই সাইকোলজিতেই কিছু ইন্ডিয়ান কনসেপ্টের ব্যাপারে উল্লেখ করেছিলেন। তিনি সাইকোলজিকে ইন্টিগ্রাল সাইকোলজি বলে অভিহিত করেছেন বারবার। এটার কারণেই ইন্দ্র সেনকে ইস্টার্ন ওয়েস্টার্ন সাইকোলজি পুরস্কারটি দেওয়া হয়েছিলেন। ইন্দ্র সেন ঋষি অরবিন্দের অনেক বড় ভক্ত ছিলেন এবং শ্রীমার ভক্ত ছিলেন। তো ইনি ইন্টিগ্রাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছিলেন। ইন্দ্র সেনের প্রতিটি লেখাতেই প্রায় 1930 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত তার প্রত্যেকটা লেখাতে ইন্টিগ্রাল সাইকোলজি এই কথাটার উল্লেখ দেখতে পাবে। ইন্টিগ্রাল কথার মানে হলো হোলনেস। এরপরে আমরা জানব গুনামুদিয়ান ডেভিড বোয়াজের সম্পর্কে। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের জার্নাল এই পত্রিকাটা কে চালু করেছিলেন? তো এটার আনসার হবে গুনামুদিয়ান ডেভিড বোয়াজ। আর ইনি নোবেলজয়ী বিজ্ঞানী সিভি রামানের দ্বারা ভীষণ প্রভাবিত হয়েছিলেন, আর জিএন রামচন্দ্রন, এনাদের দুজনের দ্বারা ইনি ভীষণ ইন্সপায়ার ছিলেন। আর ইনি প্রথম মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে 1943 খ্রিস্টাব্দে মনোবিদ্যার একটা বিভাগ স্থাপন করেছিলেন। 1948 খ্রিস্টাব্দে তিনি এই বিভাগেরই প্রধান হয়েছিলেন। গুনামুদিয়ান ডেভিড বোয়াজ মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে 1976-এ মনোবিদ্যার আরও কয়েকটা শাখা প্রতিষ্ঠা করেছিলেন, যেমন ক্রিমিনোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি, অর্গানাইজেশনাল সাইকোলজি প্রভৃতি। এরপরে আমরা সুধীর কাক্করের সম্পর্কে জানব। সুধীর কাক্করের মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে আসতে পারে, রহস্যবাদ বা অতীন্দ্রিয়বাদ নিয়ে কে গবেষণা করেছিলেন? তো এটার আনসার হবে সুধীর কাক্কর। এছাড়া এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে এই বইগুলোর ব্যাপারে। তার কিছু রচনা আছে, কিছু গ্রন্থ তিনি লিখেছিলেন, যেমন দ্য ইনার ওয়ার্ল্ড, দ্য ইন্টিমেট রিলেশন, দ্য অ্যানালিস্ট অ্যান্ড মিস্টিক। তো এই প্রত্যেকটা বই কিন্তু সুধীর কাক্কর লিখেছিলেন। আর তিনি এই গ্রন্থতে বিবেকানন্দ, গান্ধীজি, শ্রীরামকৃষ্ণর মতো মনীষীদের কর্ম এবং বক্তব্যকে বিশ্লেষণ করেছিলেন। সুধীর কাক্কর অনেকগুলো পুরস্কার পেয়েছিলেন, সেটার নামগুলো তোমরা এখান থেকে পড়ে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট, এটা থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এরপরে দুর্গানন্দ সিনহা। এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এটা, সাইকোলজি ইন আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, দ্য ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স। এই গ্রন্থটি কে রচনা করেন? এটার আনসার হবে দুর্গানন্দ সিনহা। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে মেনলি এই কোয়েশ্চেনটাই আসতে পারে। এরপরে মনোবিদ্যার শাখার বিষয়ে পড়তে হবে। এখানের মধ্যে বেশ কিছু শাখা পড়বে, যেমন সাধারণ মনোবিদ্যা, অস্বাভাবিক মনোবিদ্যা, সমাজ মনোবিদ্যা, পরীক্ষণমূলক মনোবিদ্যা, শারীরবৃত্তীয় মনোবিদ্যা, বিকাশমূলক মনোবিদ্যা, জ্ঞানমূলক মনোবিদ্যা, চিকিৎসামূলক মনোবিদ্যা, শিক্ষা মনোবিদ্যা, শিল্প মনোবিদ্যা, ক্রীড়া মনোবিদ্যা, সামরিক মনোবিদ্যা, রাজনৈতিক মনোবিদ্যা, সাংস্কৃতিক মনোবিদ্যা, পরিবেশ মনোবিদ্যা। 15টা ভাগ আছে। এছাড়াও আরও অনেক ভাগ হয়, তবে এগুলো তোমাদের এই এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, বা এটা তোমরা কোয়েশ্চেনটা যদি ঠিক করে পড়ো তাহলেই বুঝতে পারবে এটা কোন মনোবিদ্যার অন্তর্গত। তো এটার কারণে এগুলো শুধু একবার রিডিং পড়ে নিলেই হবে, বিশেষ জরুরি তথ্য এখানে নেই। এবার আসি দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ মনোবিদ্যার পদ্ধতিতে। এখানের মধ্যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব।
মনোবৈজ্ঞানিক গবেষণার বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে 6টা বিষয় ইম্পর্টেন্ট তার নামগুলোকে জেনে রাখা উচিত। এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয় তোমাদের এক্সামের জন্য, কিন্তু যদি কোনো প্রশ্ন আসে তার জন্য এই পোর্শনটা একটু পড়ে যেতে হবে। ফার্স্ট হচ্ছে মনোবৈজ্ঞানিক গবেষণার বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যটি হলো ধারাবাহিকতা এবং নিয়মনিষ্ঠতা। অর্থাৎ যে গবেষণাটা আমরা করছি সেটা ধারাবাহিক হতে হবে এবং তার বেশ কিছু নিয়ম থাকতে হবে যেগুলোকে মানতে হবে। এরপরে নাম্বার 2 বস্তুনিষ্ঠতা অর্থাৎ অবজেক্টিভিটি। যে কোনো মনোবৈজ্ঞানিক গবেষণা কিন্তু অবজেক্টিভ হতে হয়, অর্থাৎ আমি যতবার সেই টেস্টটাকে অ্যাপ্লাই করব বা গবেষণাটার রেজাল্টটা যা হবে সেটা কিন্তু নির্বিশেষে যেন সমান হয়, অর্থাৎ তার যেন একটা বাস্তব অস্তিত্ব এবং প্রমাণ থাকে, এবং সেই অস্তিত্বটাকে আমরা পরে যদি যাচাই করতে চাই সেটা যেন করতে পারি। তো এটাকে বস্তুনিষ্ঠতা বলে। এরপরে হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক, অর্থাৎ বাস্তব যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটাকেই আমরা যেন বারবার পরীক্ষার মাধ্যমে যাচাই করতে পারি, এই একটা বৈশিষ্ট্য। এরপরে নিরপেক্ষতা। মনোবৈজ্ঞানিক গবেষণাগুলো করার ক্ষেত্রে কিন্তু নিরপেক্ষভাবে করতে হয়, অর্থাৎ বায়াসড হলে চলে না। তার প্রকৃত সত্যটাকে অনুসন্ধান করতে হয়, সেটাকে জাজ করা চলে না। এরপরে যাচাই যোগ্যতা। এই গবেষণার যে কাজটা সম্পন্ন হয়েছে সেটা যেন প্রয়োজন মতো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আর বিভিন্ন নমুনা দলের ওপর আমরা প্রয়োগ করতে পারি। নমুনা দল কি? যাদের ওপরে আমরা গবেষণাটা করছি তাদেরকে নমুনা দল বলা হয়। একটা জনসংখ্যার মধ্যে থেকে আমরা নমুনা দলকে বেছে নিই। জনসংখ্যা যদি 5,000 জন হয় তার মধ্যে থেকে আমরা নমুনা দলকে বেছে নিই হয়তো 500 জনকে, যাদের ওপর আমরা গবেষণাটা করছি, এবং এই গবেষণার রেজাল্টটাকে আমরা এই পুরো 5,000 জনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এই রকমভাবেই নমুনা দলকে বেছে নেওয়া হয়। এরপরে হচ্ছে সাধারণীকরণ অর্থাৎ জেনারেলাইজেশন। যে গবেষণা তথ্যটা আমরা পেলাম সেটা যেন বৃহত্তর ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। এই যে এখনই বললাম যে 500 জন নমুনা দলের যে রেজাল্টটা আমরা পেয়েছি সেটা যেন আমরা জনসংখ্যার মধ্যে প্রয়োগ করতে পারি। মনোবৈজ্ঞানিক গবেষণার এই 6টি বৈশিষ্ট্য থাকে। এরপরে আমরা স্টেপসগুলো দেখে নেব। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেন আসতে পারে, পরপর সাজাতে দিতে পারে। ফার্স্ট হচ্ছে সমস্যা নির্বাচন ও সংগঠন, অর্থাৎ প্রথম আমি সমস্যাটাকে নির্বাচন করছি এবং সেটার সংগঠন করছি, সেটাকে ফর্মুলেট করছি প্রবলেমটাকে। নেক্সট হচ্ছে পূর্বানুমান নির্ণয় অর্থাৎ হাইপোথেসিস ফর্ম করা। পূর্বানুমান মানে কি? যে কোনো গবেষণার ক্ষেত্রে আমাদের আগে থেকে একটা অনুমান করে নিতে হয়। প্রেডিকশন, গবেষণার রেজাল্ট কি হবে, এই প্রেডিকশনটাকেই বলা হচ্ছে পূর্বানুমান নির্ণয়। তৃতীয় পর্যায় হলো পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ, অর্থাৎ আমরা অবজারভেশন করব এবং ডেটা কালেকশন করব, এটা হচ্ছে থার্ড স্টেজ। ফোর্থ স্টেজটা হলো তথ্যের শ্রেণীবিন্যাস, অর্থাৎ যে ডেটাগুলো আমরা পেলাম, যে উপাত্তগুলো পেলাম সেগুলোর এবার শ্রেণীবিন্যাস করতে হবে, অর্থাৎ ক্যালকুলেশনস। এরপরে ফিফথ স্টেজ হলো সত্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ আমরা ভেরিফাই করব যে কতটা রেজাল্ট যেটা বেরিয়েছে সেটা অ্যাকিউরেট বেরিয়েছে। এরপরে আমরা একটা কনক্লুশন ড্র করব বা সিদ্ধান্ত গ্রহণ করব। এবং লাস্ট স্টেপটি হলো গবেষণা সিদ্ধান্তের পুনর্বিবেচনা, অর্থাৎ যে রিসার্চ কনক্লুশনটা আমরা পেয়েছি সেটাই আমরা আবার বিবেচনা করে দেখব যে ঠিক রেজাল্ট আদৌ পাওয়া গেল কি না। এই 6টা স্টেপ কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটাকে পরপর মনে রাখতে হবে সিরিয়াল ওয়াইজ। এরপরে আমরা দেখব তথ্য কী বা উপাত্ত কী। উপাত্ত বেসিক্যালি এই গবেষণার জন্য যে সমস্ত তথ্য আমরা সংগ্রহ করি তাদেরকেই বলা হয় উপাত্ত বা ডেটা। তো এখানের মধ্যে 4টে টাইপের ডেটা হয়। একটা হচ্ছে জনতাত্ত্বিক ডেটা, যেখানে আমরা ব্যক্তির তথ্যগুলোকে নিই, তার মধ্যে পড়বে নাম, বয়স, লিঙ্গ, জন্ম সংক্রান্ত তথ্য,
শিক্ষাগত যোগ্যতা, সমস্ত রকমের ব্যক্তির যে তথ্য, সমস্ত রকমের ব্যক্তিগত যে তথ্যগুলো হয় সেগুলো পড়বে জনতাত্ত্বিক তথ্যের আন্ডারে। নেক্সট হলো ভৌত অবস্থা সংক্রান্ত তথ্য, অর্থাৎ এখানে যে মানুষটার ওপর আমরা ডেটা কালেক্ট করছি সে কোন জায়গায় বসবাস করে, তার অর্থনৈতিক অবস্থা কেমন, তার বাড়ির সংখ্যা কত, ঘরের আকার কেমন, এই প্রত্যেকটা জিনিসগুলোকে আমরা যখন কালেক্ট করব সেটা হয়ে যাবে ভৌত অবস্থান সংক্রান্ত তথ্য। এরপরে শারীরবৃত্তীয় তথ্য অর্থাৎ ফিজিওলজিক্যাল ডেটা। এখানে আমরা যে ব্যক্তিটার ওপর আমরা গবেষণা করছি তার ওজন, উচ্চতা, ক্লান্তির মাত্রা, হৃদস্পন্দনের হার, মস্তিষ্কের যে বৈদ্যুতিক ক্রিয়ার পরিমাপ হয় সেই পরিমাপটাকে ট্র্যাক করা, এরপরে রক্তে অক্সিজেনের মাত্রা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু পড়বে ফিজিওলজিক্যাল ডেটা বা শারীরবৃত্তীয় তথ্যের মধ্যে। এরপরে মানসিক তথ্য। এখানে যে সমস্ত সাইকোলজিক্যাল তথ্যগুলো হয়, অর্থাৎ একটি ব্যক্তির বুদ্ধি, ব্যক্তিত্ব, আগ্রহ, মূল্যবোধ, সৃজনশীলতা, আবেগ, প্রেরণা মানে হলো মোটিভেশন, মানসিক কোনো রোগ আছে কিনা, অভ্যাস, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মানসিক তথ্যের আন্ডারে পড়ে। তোমরা এই লিস্টটা থেকে মনে রাখতে পারো, তাহলে আরও সুবিধা হবে।